বিসমিল্লাহির রহমানুর রাহিম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজ আমরা একটি নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের জন্য একটি নতুন ইংরেজি গ্রামার বই উপহার দিতে যাচ্ছি, যেটা একজন ছাত্র তথা একজন শিক্ষার্থীর জন্য খুবই উপকারী হবে বলে আমি আশাবাদী। কেননা আমার জীবদ্দশায় আমি যে 15 বছর পড়াশোনা করেছি, এই 15 বছর পড়াশোনার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমার এই বইটি একজন শিক্ষার্থীর অবশ্যই উপকারে আসবে। তো কেউ যদি এই বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত অনুসরণ করে, অবশ্যই সে একজন ভালো রিডার, রাইটার, লিসেনার অ্যান্ড স্পিকার হতে পারবে। এটা আমার বিশ্বাস, কেননা এটা আমার অভিজ্ঞতা থেকে লেখা একটি বই, ইজি ইংলিশ লার্নিং। আমরা এখন এই বইটি পর্যায়ক্রমে দেখব এবং শিখব। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বইটির কাভার পেজ, দ্য বেস্ট গ্রামার বুক, ইজি ইংলিশ লার্নিং। বইটির নাম ইজি ইংলিশ লার্নিং। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি অথর্স নোট। অথর্স নোট আমরা পড়ে নেব, দেখে নেব। তারপরে দেখতে পাচ্ছি বইটির কন্টেন্ট। এখানে সূচি পর্যায়ক্রমে দেওয়া হয়েছে পেজ নাম্বার সহ। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে আলোচনা করা হয়েছে সেন্টেন্স, টেন্স, অক্সিলারি ভার্ব, কেস, ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব অ্যান্ড কনজাংশন। আমি এই বইটিকে একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে সাজিয়েছি। অনেকে ভাবতে পারেন যে সূচিতে এলোমেলো দেখতে পাচ্ছি। আসলে আমার মনে হয়েছে যে এভাবে সাজালে, আমার কাছে মনে হয়েছে আমি যেটা উপলব্ধি করতে পারি, যে আমি চোখ বুঝলেই বুঝতে পারি যে কার পরে কোনটা শিখলে আমার পক্ষে ভালো হয়েছিল, আমি সেভাবে বইটি সাজিয়েছি। তো আমরা দেখব আসলে যে এই কন্টেন্ট অনুসারে পড়লে আমাদের কত তাড়াতাড়ি ইংরেজি শেখা সম্ভব। তো আমি এজন্যই এভাবে বইটি সাজিয়েছি। তো যা হোক, আমরা পর্যায়ক্রমে দেখে আসব যে আসলে এই কন্টেন্ট অনুসারে পড়লে আমাদের কতটুকু উপকারে আসতে পারে। ধন্যবাদ। এবারে আমরা চলে আসব বইটির মূল আলোচনায়। আমি প্রথমেই বইটিতে দেখতে পাচ্ছি বলা হয়েছে সেন্টেন্স নিয়ে। তো যা হোক, ডেফিনেশনে বলা হয়েছে দ্যাট হুইচ এক্সপ্রেস দ্য ফিলিং অফ দ্য মাইন্ড ইজ কল্ড আ সেন্টেন্স। যা মনের অনুভূতি প্রকাশ করে তাকে বাক্য বলে। একটি সংজ্ঞার মধ্যেই সব কিছু নিহিত রয়েছে। যা মনের অনুভূতি প্রকাশ করে তাকে বাক্য বলে। তাহলে আমরা দেখে আসি কিভাবে আমাদের অনুভূতিকে প্রকাশ পায়। টাইপস অফ সেন্টেন্স। সেন্টেন্সকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? অ্যাকর্ডিং টু ফাংশন দে আর 5 টাইপস। দ্যাট মিন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, imperative, optative and exclamatory. And according to structure there are 3 types. These are simple sentence, complex sentence and compound sentence. একটা বিশেষ লক্ষণীয় বিষয় হলো এই যে এখানে বলা হয়েছে সেন্টেন্স 5 প্রকার। আসলে আমরা পৃথিবীতে যত কোটি লোক বাস করি, প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটি ভাষা আছে। সেই ভাষার কোনো না কোনো ব্যাকরণ আছে। আসলে ব্যাকরণবিদেরা ভাষাকে বিশ্লেষণ করে এই 5টি পর্যায় খুঁজে পেয়েছেন। তথা আমরা পৃথিবীতে সকল মানুষ এই 5 প্রকারের বেশি বা বাইরে কোনো কথা বলতে পারি না। এ কারণেই এই সেন্টেন্স 5 প্রকার। তো এ লক্ষ্যে আমি সর্বপ্রথমেই
সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ একজন শিক্ষার্থী যদি সেন্টেন্স সম্পর্কে পূর্ণ ধারণা আনতে পারে তাহলে তার শতভাগ ইংরেজি বোঝা হয়ে গেছে বলে আমি মনে করি। কেননা আমরা যেহেতু এই 5 প্রকারের বাইরে কোনো কথা বলতে পারি না, তাহলে আমরা কেন ইংরেজি কথা বলতে পারবো না? আমরা কেন অন্যান্য ভাষায় কথা বলতে পারবো না? আমরা যদি শুধু ইংলিশ নয় অন্য আর 10টি ভাষাও আয়ত্ত করতে চাই তাহলেও কিন্তু আমাদের এরকম সেন্টেন্স আগে বুঝতে হবে। তাই সর্বপ্রথম আমাদের সেন্টেন্সের সঠিক ধারণা নিতে হবে যে আমরা এই 5 প্রকারের সেন্টেন্সের মধ্যে কিভাবে সীমাবদ্ধ, এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। তো যা হোক, যেটা বলতেছিলাম যে সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ফাংশন দে আর 5 টাইপস। দিস আর অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, optative and exclamatory. Of course we know what is an assertive sentence. Assertive sentence কি? বিবৃতিমূলক বাক্য, যেখানে হ্যাঁ এবং না জাতীয় কথা বলি। আমরা হ্যাঁ এবং না জাতীয় কথা বলি। যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই না। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না। এই যে হ্যাঁ এবং না, এভাবে যদি আমরা সারাদিন কথা বলি তাহলে সকল কথাই আমাদের অ্যাসার্টিভ হচ্ছে। তো যাই হোক, বিস্তারিত আলোচনা আমরা করব ভিতরে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। তার মানে মানুষ প্রশ্ন করে, আমরা প্রশ্ন করে জানতে চাই, জিজ্ঞাসা করে আমরা জানতে চাই। তো এই জিজ্ঞাসা আমরা কয়ভাবে করতে পারি? আমরা সাধারণত 4 রকমভাবে প্রশ্ন করতে পারি। সে 4 রকমের মধ্যে রয়েছে ইয়েস নো কোয়েশ্চেন, WS কোয়েশ্চেন, ট্যাগ কোয়েশ্চেন অ্যান্ড স্ট্রেস কোয়েশ্চেন। তা আমরা এগুলো পর্যায়ক্রমে আলোচনা করব যে WS কোয়েশ্চেন কীভাবে করতে হয়, ইয়েস নো কোয়েশ্চেন কীভাবে করতে হয়, ট্যাগ কোয়েশ্চেন কীভাবে করতে হয় এবং স্ট্রেস কোয়েশ্চেন কীভাবে করতে হয়। এগুলো আমরা ভিতরে গিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপরে আমাদের রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এটা অনুজ্ঞাসূচক বাক্য, যে সেন্টেন্সের মধ্যে মানুষ 5 ধরনের ভাব প্রকাশ করে। যেমন এই সেন্টেন্সের মধ্যে আমরা আদেশ করি, নিষেধ করি, অনুরোধ করি, উপদেশ করি এবং প্রস্তাব করি। তো আমরা যদি এই ইম্পারেটিভ সেন্টেন্সকে সূক্ষ্মভাবে শিখি বা জানি তাহলে আমরা আদেশ করতে পারবো, নিষেধ করতে পারবো, অনুরোধ করতে পারবো, উপদেশ দিতে পারবো এবং প্রস্তাব করতে পারবো। তাহলে আমরা কিন্তু এখানে 5 ধরনের কথা শিখলাম ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে। এগুলোর প্রত্যেকটিরই গঠন রয়েছে। গঠন তো অবশ্যই আমাদের শিখতে হবে, আর কোনো সেন্টেন্সই গঠন ছাড়া তৈরি হয় না, এটা মনে রাখতে হবে। No sentence can be made without structures. Every sentence has its own structures. So, it is must for us to know the structure first. Anyway, of course, we will learn every structures of every sentence, step by step. Anyway, then we can see optative sentence. ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য। এখানে আমরা ইচ্ছা করতে পারবো এবং কারোর জন্য প্রার্থনা করতে পারবো। এই ধরনের কথাগুলো অপারেটিভ সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে হয়। তাই মানুষ যেহেতু ইচ্ছা করে, অন্যের জন্য মঙ্গল কামনা করে, অমঙ্গল কামনা করে, এ লগ্নেই আমাদের এই কথার উৎপত্তি হয়েছে। অতএব আমাদের এই ধরনের কথা বলতে গেলে অবশ্যই অপারেটিভ সেন্টেন্সের গঠন সহ শিখতে হবে এবং বুঝতে হবে যে আমি কোন ধরনের কথা বলতে যাচ্ছি। সর্বপ্রথম কাজই হলো আমার বাংলা কথাকে আগে চিনতে পারা,
আপনি যে কথাটা বলতে যাচ্ছেন যদি সেই কথাটা আপনি না বোঝেন যে কী ধরনের সেন্টেন্স আপনি বলতে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনি এখনও ভাষার মধ্যে ঢুকতেই পারেননি। তাই একজন শিক্ষার্থীর প্রথম এবং প্রধান কাজ হলো তার বাক্যটাকে চিনতে পারা, তার বাংলা বাক্যটাকে চিনতে পারা, সে কোন ধরনের বাক্য বলতে যাচ্ছে এটাকে আগে বুঝতে পারা। তাহলে সে সেই বাক্যের গঠন প্রয়োগ করে সেটা ইংরেজিতে রূপান্তর করতে পারবে, এটাই আমি মনে করি। তো যা হোক, তারপরে রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য, যে বাক্যের মধ্যে আনন্দ, দুঃখ, হর্ষ, বিষাদ বা অবাক করা কাহিনীগুলো এক্সপ্রেস করা হয়, বর্ণনা করা হয়। যে বাক্যের মাধ্যমে আমরা আনন্দ প্রকাশ করি, দুঃখ প্রকাশ করি, অবাক করা কাহিনী প্রকাশ করি, এই ধরনের বাক্যকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। তো আমরা যেহেতু অবাক হই, যেহেতু আনন্দ পাই, দুঃখ পাই, এই ধরনের এক্সপ্রেস করার জন্য, এই ধরনের মনের ভাব প্রকাশ করার জন্য আমাদের এই ধরনের সেন্টেন্স শিখতে হবে। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স আপনাকে চিনতে হবে যে এগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের অবশ্যই গঠন রয়েছে, সে গঠনগুলো আমরা পর্যায়ক্রমে শিখে আসব। মনে রাখবেন যে আসলে একটা জিনিস যদি আমরা সূক্ষ্মভাবে আগে তার সংজ্ঞা বুঝি, তাহলে তার 80% শেখা হয়ে গেল। আমরা যদি সংজ্ঞা না বুঝে পড়ি তাহলে কিন্তু সেটা পড়া হলো না। তো আমি মনে করি যে আমি যেভাবে আসলে ইংরেজি শিখেছি, আসলে আমি তো ওই রকম মাপের ইংরেজি শিখিনি, যেটুকুই পারি আর কি, সেইটুকুর দখল থেকে বলছি যে আমার কাছে এরকমভাবে পড়ে সহজ মনে হয়েছে। এই কারণেই আমি আমার শিক্ষার্থীদের উপদেশটা দিচ্ছি যে আপনারা যদি এই প্রক্রিয়াটা অনুসরণ করেন তাহলে আপনার ভাষা শেখা অবশ্যই সহজ হবে। আমরা আসলে বিভিন্ন ধরনের বইয়ে বিভিন্ন ধরনের প্রথা দেখতে পাই বা প্রচলন দেখতে পাই। সবাই চায় যে আমার বইটা সহজ হোক, সকলেই আমার বইটা পড়ুক। এটা আমিও চাই যে আপনারা আরও 10টি বই পড়েন, আরও 10টি বই দেখেন, দেখে উপলব্ধি করেন আসলে কোন বইটা আপনার কাছে সহজ মনে হয়। আমি বলতেছি না যে আমার এই বইটাই পৃথিবীর সেরা বই। আমি বলছি যে যদি পৃথিবীতে 100টি বই থাকে তা আমার বইটি 100 নম্বরের বই, 99 বইয়ের পরে আমার বইটি, কিন্তু আমার কাছে এই বইটি আমার কাছে সহজ মনে হয়েছে। তাই আপনি আরও 99টি বই ফলো করুন, তারপরে 100 নম্বরে আমার বইটি পড়ুন, এটা আমার অনুরোধ। আশা করি বইটি আপনার হেল্পফুল হবে। তো যা হোক, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এর বিশদ আলোচনা রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে, যে আমরা এই যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ অ্যান্ড অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখতে পাচ্ছি, এগুলো আসলে সিম্পল আকারে রয়েছে। যখনই আমরা একটি কমপ্লেক্স সেন্টেন্স বলতে যাব, অবশ্যই সেখানে একটি প্রিন্সিপাল ক্লজ, একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, একটি স্বাধীন এবং এক বা একের অধিক পরাধীন বাক্য থাকবে, তাহলেই সেটা জটিল বাক্যে রূপান্তরিত হবে। তার মানে আমরা সরল বাক্য সবসময় সরল বাক্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারি না। আমাদেরকে জটিল বাক্য বলতে হয়, যৌগিক বাক্য বলতে হয়। আমাদের কনভারসেশনে সকল কথাই এসে যায়। তো যা হোক, সিম্পল সেন্টেন্স যেখানে শুধু একটি সরল বাক্য প্রকাশ পায়, যেখানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট অর কমপ্লিমেন্ট দ্বারাই সীমাবদ্ধ। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আই সাবজেক্ট,
ইট ভার্ব রাইস অবজেক্ট। এটা একটি সিম্পল সেন্টেন্স, এটা একটি সরল বাক্য। যখনই আমরা যৌগিক বা জটিল করতে যাব, এর সাথে কনজাংশন যুক্ত হয়ে আরও একটি বাক্য যুক্ত হবে, তখন সেটা জটিল বাক্য হবে অথবা যৌগিক বাক্য আমরা বানাতে পারবো কনজাংশন যুক্ত করে। তো যাই হোক, আমরা পর্যায়ক্রমে এগুলো আলোচনা করব। তো এখনই যদি আমি এগুলো আলোচনায় আসি তাহলে আমাদের আলোচনা লম্বা হয়ে যাবে। তো আমরা পর্যায়ক্রমে এগুলো আলোচনা আসবে ইনশাআল্লাহ।